শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের দেখো একটা স্লাইড শেয়ার করেছি, খুব সিম্পল বিষয়। আমি খুব বেশি আজকে পড়াবো না, যেহেতু আজকে আনঅফিসিয়াল ভাবে ক্লাস নিচ্ছি, অফিসিয়ালি তোমাদের রুটিনে দেওয়া নাই। তো সেটা কি আছে বলো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি আছে ওখানে? কারশফস ল, কারশফস কারেন্ট ল আর কারশফস ভোল্টেজ ল। আচ্ছা, মানে কারশফস ল, তাই তো? তো এই বিষয়টার সাথে পরিচিত নাই এইরকম স্টুডেন্ট কি ইলেকট্রিক্যালে বা ইডিতে ভর্তি হয়েছে একটাও? আমার তো মনে হয় না। বা এই বিষয়টা কিছু না পারলেও এই পারলে কি করা হয়, এই কারশফসের ল বলো তুমি, এইটা জিজ্ঞেস করা হয়। জি স্যার। তাহলে এইটা বলতে পারবো না, এরকম তো কেউ নাই। তাহলে একজন বলো দিনই কারশফস কারেন্ট লটা কি? বাংলায় বলো, সবাই আগে শুনুক, তারপরে আমরা ইংরেজিতে আসি। আগত কারেন্ট এবং যাওয়া কারেন্ট সমান সমান। সহজ যেটা বললাম, কোনো পয়েন্টে আসা কারেন্ট এবং সেই পয়েন্ট থেকে যাওয়া কারেন্ট পরস্পর সমান। হ্যাঁ, সেটাই। তো এটাকে ঘুরাইতে চাই বিভিন্ন ভাবে বললেও আসলে সবশেষ দাঁড়াই কি বলো দিনি, এটা হচ্ছে কনভারসেশন অফ, মানে একটা সিস্টেমের ভিতরে যে চার্জ থাকে এর অ্যালজেব্রিক যে সাম, এইটা কোনো চেঞ্জ হবে না। একটা তার মানে কনজারভেশন অফ এনার্জি বা কনজারভেশন অফ চার্জ, এখানে এনার্জি না, একটা চার্জ, যেহেতু কারেন্টের বিষয় আসছে, তো যে চার্জটা ফ্লো করে সেটা যতটুকু আসতেছে ততটুকুই বের হবে। খুবই সিম্পল কথা, তাই না? তো যে পরিমাণ কারেন্ট আছে সেই পরিমাণ কারেন্টই আমরা হচ্ছে পাবো, এটাই বলা হচ্ছে। তোমরা একটা বিষয় ভালো করেছো, তারপরও আমি বলি, তোমরা সবাই এখানে জয়েন করবো আইডি দিয়ে। আইডি পারলে পাশে প্রথমে আইডি লিখবা, তারপরে নাম লিখবা। আমি কিন্তু এখান থেকে তোমাদের এই যে আজকে থেকে যেটা বিডি রেনে ক্লাস করা শুরু করলাম, এখানে কিন্তু অটোমেটিক তোমাদের অ্যাটেন্ডেন্স জেনারেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদেরকে আলাদা করে বলা লাগবে না যে মেসেঞ্জারে নক করো, এই করো। তো সেই ক্ষেত্রে তোমরা ওই আইডিটা দিবা, ফ্রম আকরাম খান, এভাবে কিছু লেখার দরকার নেই। একেবারে সরাসরি আকরাম খানও লিখবা না, আগে আইডিটা লিখবা, লিখে সেখানে আন্ডারস্কোর দিয়ে তোমাদের নাম লিখতে পারো, যাই লিখতে পারো, কিন্তু আমার দরকার আছে আইডিটা। বুঝতে পেরেছো? यस सर। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে, এটা কাউকে বলা লাগবে না। আমি অ্যাটেন্ডেন্স, কারণ এই প্রত্যেকটা সেশনই থেকে যাবে তোমরা কতগুলো ক্লাস করবে, আর এই কারণেই আমি তোমাদেরকে মিড ডে বা ক্লাস নিতে অফিসিয়াল ভাবে এটা রিকমেন্ড করা হয়েছে, এখানে ক্লাস নিতে হবে। আচ্ছা, আমরা একটু বুঝলাম কারশফস ইন্টারিং এ নোড, একটু কারেকশন আছে এখানে, মনে হয় কোনো কারণে স্লাইডে একটু বাদ পড়ে গেছে একটা বিষয়, সেটা দেখো। ওই যে কারশফস কারেন্ট ল, এই স্লাইডে একটু সংশোধনী আছে, এই স্লাইডটা পরবর্তীতে তোমরা এই স্লাইডটাকে সংশোধনী রেখে দাও, আমি এই সংশোধনী স্লাইড তোমাদের দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাও তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। কি সংশোধনী আছে দেখো, কারশফস কারেন্ট ল এখানে পুরোটা আসে নাই, কোনো কারণে এটা কেটে গেছে, নিচে যখন ইকুয়েশন দেওয়া হয়েছে ওটা ওর নিচে পড়ে গেছে। তাই এখানে এটা যদি পিডিএফ, এখান থেকে সংশোধন করা যাবে না, আমি তোমাদেরকে সংশোধন আগামী দিন দিব, এটা মনে করে দিও যে কারেন্ট ল স্যার ওই স্লাইডটা সংশোধনী নেই। কেউ পরীক্ষা হলে একজন এভাবেই লিখে থাকবে, তখন আবার আমাকে ধরবে। কি লেখা আছে? স্টেট দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইন্টারিং এ নোড ইজ 0। ইন্টারিং এর পরে দেখো আর কিছু নেই, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। a node
or a closed boundary যেটাই বলো is 0 দেখো আমরা একটা ছোট্ট একটা সার্কিট না কয়েকটা কারেন্টের শুধু ডিরেকশন দেখাইছি একটা পয়েন্টের এগেইনস্টে দেখতে পাচ্ছো জি স্যার। জি স্যার। তো এই যে আমি একটু বড় করে দেখাই এটা বুঝবো ভালো এই যে এইটা দেখতে পাচ্ছ না এই যেটা এখানে শুধু একটু আমরা ইন্ডিকেশন দেখো এখানে বলতেছি কারেন্ট আসছে একটা পয়েন্টে যদি ওই পয়েন্টে কি তুমি নোড মনে করো একটা নোড দিয়ে আগে শিখেছো যদি নোড মনে করো তাহলে এখানে কারেন্ট আসতেছে কোনটা কোনটা বলো তো I1, I3 আর I4। I1 I3 I4 তো তোমরা এইটাকে যদি বলে অ্যালজেব্রিক সাম 0 হবে তাহলে বাকিগুলো আগে মাইনাস দিয়ে তারপরে প্লাস করে দাও অ্যালজেব্রিক সাম ইকুয়াল টু 0 হবে তাই তো জি স্যার। এটা যদি অন্যভাবে বলা যায় যে সাম অফ দ্য কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য কারেন্ট লিভিং দ্য নোড একই কথা হলো না জি স্যার। আচ্ছা তাহলে এইটা আসলে মনে খুব বেশি ব্যাখ্যা করার বা বোঝানোর মতো সময় ক্ষেপণ করার দরকার নাই হ্যাঁ তোমাদের কেসিএল এটা হচ্ছে কারশফস কারেন্ট ল এখন আসো এই যে নিচে এখানে বলা হচ্ছে I1 I2 I1 I3 or IT is equal to I1 I2 এভাবে এই যে পাশের সার্কিটটা থেকে এইগুলোর ব্যাখ্যা এগুলো দেখো কারেন্ট ল এই যে আমরা নিয়েছি এখানে একটা সার্কিট দেখো এর সাথে এই যে এই সার্কিটটা দেখতে পাচ্ছ এই যে গ্রিন ইন্ডিকেশন দিয়ে এই যে সার্কিটটা বোঝানো হচ্ছে উপরে দেখো আইটি একটু সার্কিটের সাথে তোমরা একটু বোঝো এবার ইনকারেন্ট কারেন্ট আর লিভিং কারেন্ট যে 0 এটা সার্কিটের সাথে বোঝার চেষ্টা করো এই কারেন্ট এটা সার্কিটের সাথে মিলাও তো মিলাচ্ছ দেখো এখানে টি আছে এ এবং বি দুটো টার্মিনাল তো বোঝো তাহলে কারেন্টটা দেখো I1 উপরের দিকে যাচ্ছে I2 নিচের দিকে আসছে I3 আবার উপরের দিকে যাচ্ছে তো এটা তার মানে কি বি থেকে এ এর দিকে যাচ্ছে কারেন্টের ডিরেকশন তাই তো উপরের দিকে ডিরেকশন তো সেখানে ওইটাকে যদি টোটাল কারেন্টটাকে আইটি বলি আমি তাহলে আইটি প্লাস I2 দেখো আইটি প্লাস I2 ইকুয়াল টু I1 প্লাস I3 ঠিক আছে কি টোটাল কারেন্ট যেটা হ্যাঁ সেটা ঠিক আছে কিনা দেখো I1 minus I2 IT is equal to I1 minus I2 plus কত আসছে লাস্টে টায়ের জায়গায় i3 হবে না স্যার I3 হবে ওটাও কেটে গেছে ঠিকই বলেছো I3 হবে I থেকে I3 হবে এই স্লাইডে একটু ভুল হয়েছে হ্যাঁ তাহলে এটা তো বোঝা যায় তাই না I1 মাইনাস I2 যেহেতু উল্টা দিকে যাচ্ছে আর এগুলো যেগুলো আসছে যেগুলো কারেন্ট ইন্টার হয় সেগুলো প্লাস আর যে কারেন্ট গুলো চলে যায় সেগুলো কি মাইনাস ভেরি সিম্পল রুল তাহলে ওইটা হচ্ছে কারেন্টের ল আর কি ঠিক একইভাবে উপরের সার্কিটটাকে যদি সামারাইজ করে দেখো তার নিচে লেখা যায় তাহলে ওই তিনটা সোর্সকে কারেন্ট সোর্সকে একটা সোর্স বলা যায় না বলা যায় তারপরে সিরিজ অফ দ্য সোর্স এই জন্য আইএস লিখেছে যদি সিরিজ করা হয় তাহলে এভাবে লেখা যায় সেক্ষেত্রে তিনটা যেটা মাইনাস হবে এটা মাইনাস এভাবে লিখে দেবে তাহলে এটা না বোঝার মতো কিছু নাই এটা কারেন্ট ল এবার আসো ভোল্টেজ ল কি ভোল্টেজ এটা ক্লোজ লুপের অ্যালজেব্রিক সাম
হচ্ছে সাউন্ড পলিউশন তোমরা দেখো স্যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে অনেক, ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ নয়েজ হচ্ছে কারণ আমার এখান থেকে হচ্ছে না। আচ্ছা এখন এখন কি হচ্ছে? এখন হচ্ছে না, ঠিক আছে। যেটা বলছিলে একটা ক্লোজ লুপ কে যেন কথা বলতে গেলে বলো। বলো 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 ক্লোজ লুপ কি যেন বলছিলাম? স্যার এটা সার্কিটটা যদি ওপেন না হয়, সার্কিটটা যদি ক্লোজ হয়, তাইলে তাদের ইয়ার সামটা ভোল্টেজ গুলোর অ্যালজেব্রিক যে সাম সেটার মান শূন্য হবে। সেটার মান শূন্য হবে। একটা ক্লোজ লুপের কথা বলতে হবে, তাই তো? ক্লোজ পাথ বা ক্লোজ লুপ। সার্কিটটা ঠিক না, একটা পাথ, এটা পুরো সার্কিটে অনেকগুলো পাথ থাকতে পারে, হ্যাঁ, বা অনেকগুলো লুপ থাকতে পারে। তোমাকে একটা লুপের ভোল্টেজের উপরে কারশফের লটা বলা যায়। যদি পুরো সার্কিট মিলেই একটা পাথ হয় বা লুপ হয়, সেক্ষেত্রে ওটা সার্কিটটাই তখন লুপ হয়ে গেল, কিন্তু পুরো সার্কিটের একবারে না। Kirchhoff voltage law states that the algebraic sum of all voltage around a closed path is zero. Algebraic sum of all voltage around a closed path. একটা ক্লোজ পাথের algebraic sum হবে জিরো। জি স্যার। এখন এইখানে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট একটু বড় করে দেখাই, দেখতে পাচ্ছ? জি স্যার। এইখানে দেখো V1 একটা ভোল্টেজ, এটা কি ভোল্টেজ? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের পরে দেখো একটা রেজিস্টার আছে, তার এই রেজিস্টারের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে, তারপর একটা রেজিস্টার আছে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে। এভাবে এখন এইটাকে যদি তুমি লুপটাকে চিন্তা করতে পারো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তো বোঝো ঘড়ির কাঁটাকে দিকে করে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় ঘড়ির কাঁটার উল্টা দিকে, যেটা অ্যান্টি ক্লক বলে। এখন যদি আমরা সব আগেই দেখেছি যে প্লাস থেকে ওই দিক দিয়ে আমাদের কারেন্টের ফ্লো শুরু হয়, তাহলে ওইদিকে যদি হয় তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের এদিকে দেখো প্লাস সাইন দিয়ে V1 এর ওই প্লাস সাইন দিয়ে যদি কারেন্ট এদিকে ডিরেকশন হয় সেটাকে, তাহলে আমরা ক্লকওয়াইজ দেখো একটা মাঝখানে একটা অ্যারো দেওয়া হয়েছে ক্লকওয়াইজ, বোঝা যাচ্ছে? তার মানে এই পাত দিয়ে শুরু হয়ে এই পাত দিয়ে শেষ হবে। এইটা একটা সার্কিটটাই একটা লুপ, এখানে আলাদা কোনো লুপ নাই, আর একটা সার্কিট একটা লুপ। তাহলে এই V1 থেকে যাচ্ছে সেখানে V2 ড্রপ হচ্ছে, আবার তারপর V3 ড্রপ হচ্ছে, তারপরে V4 সোর্সের ভিতর দিয়ে আবার V5 এখানে ড্রপ হচ্ছে হয়ে আবার V1 এ চলে আসছে। এটা একটা ক্লোজ লুপ, একেবারে শুরু থেকে পয়েন্ট থেকে আবার ঘুরে যদি আবার সেই পয়েন্টে ফিরে আসে তাহলে সেটা একটা লুপ বা পাথ। তাহলে এইখানে কি হচ্ছে, তাহলে ভি কারেন্টের সোর্সে কি হবে ভি মাইনাস বি, তাহলে যদি এই কারেন্টটা মানে ঢুকছে কি মাইনাস পয়েন্ট দিয়ে, তাহলে মাইনাস বি, তারপরে দেখো প্লাস টার্মিনাল দিয়ে যখন ঢুকবে তখন প্লাস V2 টা প্লাস V1 তারপরে প্লাস V3, আবার মাইনাসটা হবে V4 মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকছে আর এখানে প্লাস টার্মিনাল দিয়ে ঢুকছে, এই গেলতে জিরো। আর এটাকে এপার ওপার করে নিলে দেখো তোমরা দেখো যে একদিকে প্লাস কোনগুলো মাইনাস তোমরা সহজেই পেয়ে যাবা। এটা তেমন কোনো কঠিন কাজ না, তাহলে এটা তোমরা পারবা, এই জন্য এটা নিয়ে আর ডিটেলস আলোচনা যাচ্ছি না। তার মানে কি সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ ইজ দ্য সাম অফ দ্য ভোল্টেজ রাইজ, যতটুকু পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হবে সেই পরিমাণ ভোল্টেজ সেখানে উদ্গীরণ হবে। এখন পরেরটা দেখো ফাইন্ড দ্য ভোল্টেজ V1 এবং V2, তোমরা এখান থেকে ভোল্টেজ বের করতে পারবে না V1 V2? পারবা? আমার মনে হয় তোমরা পারবা। জি স্যার। কিভাবে করবা একজন একটু যদি এক্সপ্লেইন করতে। স্যার কেভিএল অ্যাপ্লাই করে। আচ্ছা, কেভিএল অ্যাপ্লাই করে পারবা? শুধু কি কেভিএল দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না? কারেন্ট তো লাগবে স্যার, কারেন্টের মানের দরকার হবে। হ্যাঁ, তাহলে ওহমস ল দিলেও হবে এখানে, তাই তো? এই যে 20 ভোল্টেজ আছে,
এখান থেকে ধরো একটা কারেন্ট ফ্লো করছে, সে কারেন্টটা তুমি ধরে নাও আই, তাই তো? সেই কারেন্টটা 2 অ্যাম্পিয়ার 2 রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে, 3 রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে, 3 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে তুমি এখান থেকে কারেন্ট বের করতে পারবা কি, এই যে 20 ভোল্ট, আর কারেন্টটা ধরো এখানে ধরে নিলে এটাকে যদি তুমি V1 ধরো, V ইকুয়াল টু 2i, V2 ইকুয়াল টু -3i, যেহেতু এটা মাইনাস সাইন দিয়ে ঢুকছে, তাই না? এখান থেকে তোমরা সবগুলো যদি এবার তুমি KVL অ্যাপ্লাই করো, এখানে KVL অ্যাপ্লাই করলে কি হবে, যেহেতু BC এর মাইনাস দিয়ে ঢুকছে, -20 প্লাস V1 মাইনাস V2, আমার কথা ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে যাবা, আয়ের ভ্যালু পেয়ে যাবা, তাহলে সবগুলো তোমাদের জানা। আয়ের ভ্যালু পেয়ে যাবা কত, যেটা পাবা সেটা তুমি পরে ওই যে V1 এর অ্যাক্রসে V ইকুয়াল টু RI, ওই একই কারেন্ট তো সবার ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আয়ের ভ্যালু এখানে যদি তুমি কত পাবা, হিসাব করো কত পাবা আয়ের ভ্যালু। around 4 হ্যাঁ 4, জি স্যার 4 আসবে। 4 আর 2, 8 ভোল্ট হবে V1, আর হচ্ছে এটা হবে 12 ভোল্ট হবে হচ্ছে কি V2। তাহলে একইভাবে তোমরা দেখো, এটাকে আবার সংক্ষিপ্ত করে আমি এই যে পরে আছে, যদি আমাদের এই দিকে দিয়ে আমি ক্লকওয়াইজ ডিরেকশন চিন্তা করি, তাহলে এটা এভাবে বের করা যায়। এরকম যদি ছোট ছোট প্রবলেম থাকে তোমরা পারবা না? আশা করি পারবা। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা কার্শফ ভোল্টেজ ল। আর এরপর তোমরা প্র্যাকটিস করার জন্য আরো অনেক প্রবলেম পাবা, প্র্যাকটিস করবা তোমরা। এখন আমি সিরিজ রেজিস্টর এন্ড ইটস ভোল্টেজ ডিভিশন এইটা একটু দেখবো। প্যারালাল রেজিস্টর এর ভোল্টেজ ডিভিশন, আমরা এই স্লাইডটা চেঞ্জ করি। এই স্লাইডে কারো কিছু বলার আছে কিনা বলো, বোঝো না এমন একজনের আমি শুনতে চাচ্ছি যে স্যার আমি এটা বুঝতে পারিনি, বলো। না স্যার, সমস্যা নেই। স্যার আমরা এখানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুইভাবে চিন্তা করতেছি স্যার, দুইভাবে কেন চিন্তা করতেছি ব্যাপারটা স্যার বুঝি নাই। দুইভাবে চিন্তা করলে তো কোনো প্রবলেম নাই, কেন চিন্তা করছি না, এখন তুমি চিন্তা করতে পারো মাইনাস সাইন নিয়ে নিবা সবার আগে। এখানে তোমাকে সলিউশন করতে বলা হয়েছে, এখানে তুমি যে কোনো, এখানে আমি আগেই বলে দিলাম এটা ক্লকওয়াইজ নিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো। আমরা যে কোনো একটা নিলাম, তোমার যদি মনে হয় ক্লকওয়াইজ আমার পছন্দ হচ্ছে না, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নাও, কোনো প্রবলেম নাই তো। চিন্তা করা হচ্ছে না তা তো বলা হয়নি এখানে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে জাস্ট একটা, যদি একটা হবে, একসাথে দুইটা তো হবে না, দুইভাবে একই অ্যান্সার আসবে। একই অ্যান্সার হবে, একই জিনিস হবে। জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, দেখো এখানে একটা স্লাইড আমি শেয়ার করেছি, এই স্লাইড থেকে তোমরা কিছু বুঝতে পারো কিনা, তোমরা বুঝার কথা, না বোঝার মতো কিছু নেই, একটু বোঝার চেষ্টা করো, তারপরে আলোচনা করি। স্যার বুঝছি। আচ্ছা, তোমরা বুঝে থাকলে
এবার আসো আলোচনায় আসি একটু। এখানে কি লেখা হয়েছে? লেখা হচ্ছে the equivalent resistance of any number of resistors connected in series is the sum of the individual resistance. এই কথাটার অর্থ হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এনি নাম্বার অফ রেজিস্টর, যদি একের অধিক রেজিস্টর থাকে, কানেক্টেড থাকে, তারা সিরিজে থাকে, তো এই আলাদা আলাদা রেজিস্ট্যান্স গুলোকে যদি একত্রিত করা হতো তাহলে সবগুলো মিলে যেটা হতো আলাদা আলাদা সবগুলো এক জায়গায় করলে ওই ইকুইভ্যালেন্টের সমান হবে। একই কথা। তাহলে আমরা একটা দেখো নিচে একটা সার্কিটটা খেয়াল করি, আমি এই জন্য এই অ্যারোটা দিয়েছি যে এই কথার ব্যাখ্যাই সার্কিটের সাথে সম্পর্কিত। দেখো বাদিকে V1টা যে বাদিকে যে সার্কিটটা দেখতে পাচ্ছ তোমরা, একেবারে পুরো সার্কিটটা নিচে, জি স্যার। এইটা সিরিজ কানেক্টেড আছে, কয়টা রেজিস্টর আছে না? জি স্যার। এই সিরিজ আছে R1 R2 কি সিরিজে না, এবং তার এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হয়েছে V1 এবং V2। তাহলে V1 ইকুয়াল টু I R1, যদি আমরা এখানে ধরি I পরিমাণ কারেন্টের ভিতরে ফ্লো হচ্ছে, যেহেতু এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ইন্ডিপেন্ডেন্ট, তো সেই সোর্স থেকে কারেন্ট ফ্লো করছে, উপরে কারেন্ট দেওয়াই আছে, I কারেন্ট ফ্লো করছে, যেহেতু একটা সিরিজ আছে তো একই কারেন্ট ফ্লো করতেছে। তো এই কারেন্ট যদি ফ্লো করে তাহলে দেখো V1 I R1 আর V2 ইকুয়াল টু I R2, শুধু রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ওহমস ল অ্যাপ্লাই করা হয়েছে এখানে, জাস্ট দুটো রেজিস্টর এক ক্রসে, V ইকুয়াল টু RI, সেই সূত্র। এখন যদি কার্শফ ভোল্টেজ না অ্যাপ্লাই করি, ক্লকওয়াইজই হবে কারণ কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। তাহলে মাইনাস V প্লাস V1 প্লাস V2 ইকুয়াল টু 0, ঠিক আছে কথা? জি স্যার। তাহলে V ইকুয়াল টু কি হচ্ছে, V1 প্লাস V2। সেক্ষেত্রে আর যদি আমরা আগেরটা V1 V2 মান বসাই দিই এখানে, তাহলে I R1 প্লাস R2, এটা ব্র্যাকেট দিয়ে। এই ক্ষেত্রে তাহলে I এর ভ্যালুটা কত হচ্ছে, V বাই R1 প্লাস R2। তাহলে এই R1 R2 কে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারি, সেক্ষেত্রে ওই সাথে ইকুইভ্যালেন্ট কথাটাও লিখে দিতে পারি। তাহলে V1 সমান কি দাঁড়াচ্ছে দেখো তো, যদি V1 বলি আমরা, ওইখান থেকে V1 নিয়ে আসলে কি হচ্ছে, R1 বাই ইকুইভ্যালেন্ট R ইন্টু V। বুঝতে পারছো? জি স্যার। I এর ভ্যালুটা শুধু ওইখানে বসাই দিবা, তাহলে R1 বাই R2 প্লাস R1 প্লাস R2 ইন্টু V। তার মানে এখানে আরো সংক্ষেপে যদি বলা হয়, মানে সহজ করে যারা বুঝতে চাচ্ছ, একেবারে সহজ করে, তারা এইটাকে বলা যেতে পারে যে V is divided among the voltage source V is divided among the resistor in direct proportional to their resistance. হ্যাঁ, যেটা the larger the resistance, the larger the voltage drop. It is called the principle of voltage division and is called the voltage divider. ভোল্টেজকে দেখো দুই ভাগে ভাগ করে হয়ে গেল না, ভোল্টেজকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো না? জি স্যার। V ভোল্টেজটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো না? সেটা দুটো রেজিস্ট্যান্সের এক ক্রসে। এই ফর্মুলাটা তোমরা সবসময় মনে রাখবা, যদি এরম সিরিজে, এখানে তো দুইটা আছে, ইনফিনিটি পদ থাকতে পারে, মনে করো V2 V3 V10 পদ থাকতে পারে। V10 যদি বের করতে হয় সেক্ষেত্রে V10 লিখে ইকুয়াল টু যে রেজিস্ট্যান্সটার এক ক্রসে ভোল্টেজ তুমি বের করতে চাচ্ছ সেইটা শুধু উপরে দিবা, বাকিগুলো সব নিচে দিবা, সবগুলো সামেশন কানেকশন নিচে সিরিজে দিয়ে দিবা, ইকুইভ্যালেন্ট করে দিবা, আর সোর্সটা উপরে গুণ করে দিবা। এটা হচ্ছে ম্যাথমেটিক করার জন্য সহজ রাস্তা। হ্যাঁ, এভাবে বলতে চাই, এবং আবার V2 বা V3 যেটাই হোক এভাবে তোরা করবো। এটা বুঝছো কিনা বলো? বুঝো নাই কে, সে বলো। এই জন্য বলা হয় এটা সিরিজ রেজিস্টর ভোল্টেজ ডিভিশন। দেখো এই লাল লাল লেখার ভিতরে অথবা প্যারালালটা আসবে পরে, সিরিজের জন্য আসবে ভোল্টেজ ডিভিশন, আর প্যারালাল রেজিস্টারের জন্য কারেন্ট ডিভিশন।
যদি সিরিজে থাকে সেখানে ভোল্টেজ ভাগ হয়ে যায়। এটা বোঝা গেছে? জি স্যার। এই তোমরা শুধু উত্তর দিচ্ছ আর বাকিরা কোনো কথা বলছো না কেন? 88 জন স্টুডেন্ট। জি স্যার বুঝতে হ্যাঁ পারছি। স্যার বুঝতে পারছি। বুঝতে না পারলে বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য সহজে। এইবার তাহলে কি আমরা যেতে পারি পরেরটাই, প্যারালাল রেজিস্টার কারেন্ট ডিভিশন? জি স্যার। জি স্যার। আচ্ছা এইখানে তাহলে আগের সার্কিট যেহেতু বুঝেছো, পরের সার্কিটে আসো। এখানে equivalent resistance of two parallel resistor is equal to the product of their resistance divided by their sum. Equivalent resistance of two parallel resistors, দুটো parallel resistor-এর equivalent resistance is equal to the product of the resistance dividing by their sum. তাদের dividing by their sum, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিলে দেখো 2 দিয়ে ভাগ করে উপরে দেখাই দিয়েছে। এটা আরো ভালো করে বুঝতে হলে তুমি এই ইকুয়েশনে আসো। ইকুয়েশনটা কিভাবে আসলো, তাদের সাম দিয়ে যদি ভাগ করা হয়, ওই যে বলছে প্রোডাক্ট অফ দেয়ার রেজিস্ট্যান্স, প্রথম উপরে হবে প্রোডাক্ট আর নিচে হবে তার যোগ করে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াবে। কথাটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা তাহলে এখানে আমরা ম্যাথমেটিক্সে আসি। ম্যাথমেটিক্সে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ইউজ করছে তারা দেখো। ভেহিক্যাল টু, দেখো এখানে একটা সার্কিট দিয়েছি যেখানে এই যে নিচে একেবারে নিচেরটা সার্কিট। ভেহিক্যাল টু এখান থেকে যাচ্ছে, এখানে যাওয়ার পরে এখানে কারেন্ট আই ফ্লো করছে। তারপর দেখো এই দুটো রেজিস্ট্যান্স R1 R2 রেজিস্টর কিন্তু প্যারালালে আছে, দে আর নট ইন সিরিজ। তাহলে কি উপরে একটা নোড আছে, দুটো পয়েন্ট মিলে একটা নোড, না দুটো পয়েন্ট এক জায়গায় করলে তো কোনো সমস্যা নাই, আর নিচের পয়েন্ট দুটো এক জায়গায় করলেও সমস্যা নেই। এই জন্য এটাকে নোড আকারে দেখাচ্ছে, এ নোড আর বি নোড। এনিওয়ে নোড, তার আগে আমরা এখান থেকে দেখি ইকুয়েশনটা কিভাবে আসলো। হ্যাঁ তো এইখানে প্রথমে হচ্ছে তোমরা বারবার কি জয়েন করতেছো না লিভ করতেছো, তো আমি বুঝলাম না। স্যার অনেকে নেট সবাই প্রবলেমের roll কারণে number-টা message করে ডিসকানেক্টেড হয়ে যায় স্যার। আচ্ছা আচ্ছা, ভি ইকুয়াল টু আই সবাই সাথে প্রেজেন্ট দিচ্ছে স্যার। দেখো ভি ইকুয়াল টু I1 R1। এর আগে বলেছিলাম না প্যারালাল ভোল্টেজ সবগুলোই সমান, তাই বলেছিলাম না? শুধু কারেন্টটা ফ্লো দিবে। তাহলে ভি ইকুয়াল টু I1 R1 অথবা I2 R2, এটা যদি হয়ে থাকে ওহমস ল অনুপাতে, তাহলে I1 এখান থেকে বের করলে কত পাওয়া যাবে? ভি বাই R1 আর I2 ইকুয়াল টু ভি বাই R2। এটা কেসিএল হয়ে গেল। তাহলে একইভাবে I এর ভ্যালুটা আসছে কত? I ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে I সমান কত? ভি বাই আর I সমান কত আসছে? ভি বাই R1 প্লাস ভি বাই R2, তাই তো? জি স্যার। এখানে মধ্যে একটু ইকুয়েশন লেখা ভুল হইতে পারে, তাই না মনে হচ্ছে? ব্র্যাকেটের একটা ঝামেলা আছে। ব্র্যাকেটের ঝামেলা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই ব্র্যাকেট পড়ে গেছে ওখানে। তাহলে ভি বাই R1 প্লাস ভি বাই R2, তাহলে ভি কমা দিলে এখানে দাঁড়াবে হচ্ছে 1 বাই R1 প্লাস R2। হ্যাঁ এভাবে দাঁড়াবে। হ্যাঁ ওইখানে লেখাটা একটু হয়েছে, পাশেরটা ঠিক আছে বুঝছো, পাশের পরে আচ্ছা ঠিক আছে। এইখানে মাঝখানে একটু ঝামেলা হয়েছে। এখান থেকে কি দাঁড়াচ্ছে যে আই এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে, এই দেখো কারেন্ট, এই কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে এখানে ভাগ হয়ে গেছে, ভি বাই R1 ভি বাই R2 আকারে। আর এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো আসতেছে কিভাবে? তাহলে এই দেখো নিচের দুটো রেজিস্ট্যান্স, এবার এটাকে যদি তুমি আবার করো, এটাতে টোটাল রেজিস্ট্যান্স ভি বাই R কিউব হচ্ছে, ভি বাই R কিউব, কারণ এটা তো প্যারালাল রেজিস্ট্যান্স
যোগ করার নিয়ম কি 1/r1 + 1/r2, তাই না? হ্যালো, জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে প্যারালাল রেজিস্টার তাহলে v/r3 হচ্ছে না, জি স্যার। v/r3। তো এইখান থেকে প্যারালাল এটা করলে তুমি সহজেই তুমি দেখা যায় এই যে REQ সমান যেটা পেয়ে যাবা উপরে দুটা রেজিস্টারের প্রোডাক্ট বাই ওই রেজিস্টারের সাম। একটা দেখো আমি সবুজ কালি দিয়ে এটা ঘিরে রেখেছি, এই জন্য বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ টু প্যারালাল রেজিস্টর ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দ্য সাম। পাওয়া গেছে? তো এখন তুমি এই ভ্যালুটা শুধু ওখানে বসাই দাও, বসাই দিলে কারেন্টটাকে ডিভিশন করো। এবার কারেন্ট ডিভিশন করলে v ইকুয়াল টু IR3, v ইকুয়াল টু কি আছে IR3। এখান থেকে যদি তুমি I1 বের করো আগের ইকুয়েশনে বসাই, তাহলে I1 যখন নিচ্ছ তাহলে উপরে দেখবে এই ইকুয়েশনটা বসালেই হবে। হ্যাঁ, শুধু RQ এর ভ্যালুটা তুমি এখানে বসাই দাও IR3, ওখান থেকে ওই I1টা পাবা। I1টা নিয়ে আসলে এখানে তুমি ভ্যালুটা বসাইলেই এখানে তুমি যে কোনো বইতেই পাবা। ওখান থেকে তোমার I1 এর ভ্যালুটা বেরোলে R2 I1 বাই R1 প্লাস R2 এরকম একটা ইকুয়েশন আসবে। তার মানে দাঁড়াবে তুমি যেখানকার এরকম প্যারালালে দুটা যদি থাকে তো সেক্ষেত্রে তুমি যেখানকার কারেন্ট বের করতে চাবা যে রেজিস্টারে, সেই কারেন্ট সমান হবে অপোজিট রেজিস্টার ইনটু টোটাল কারেন্ট বাই দুটা রেজিস্টারের যোগফলের ডিভিশন। বোঝা গেছে? জি স্যার। একইভাবে R2টাও করা হচ্ছে, যখন R2 বের করছো তখন টোটাল I এবং R2 না নিয়ে অপোজিট যেটা আছে প্যারালালে যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটা উপরে যাবে, আর নিচে রেজিস্টার গুলো আর টোটাল রেজিস্টার গুলো নিচে যোগ হবে, মানে ডিভিশন আকারে হবে ওর সাথে। এটাই বোঝাচ্ছে, এটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল বলে এটাকে। কারেন্ট দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এ পর্যন্ত বোঝা নাই কি বলো? জি স্যার, বুঝছি। এটা তোমাদের এ পর্যন্ত সেকেন্ড চ্যাপ্টার ছিল তোমাদের। এরপরে ওই যে আমরা আজকে আর পড়াবো না, দুপুরবেলা করে অনেক গরম পড়ছে। হ্যাঁ, WIE আর ডেল্টা ট্রান্সফরমেশন এগুলো আগামী দিন পড়াবো। এগুলো একটু তোমাদের অনেকে একটু কম বুঝতে পারো, এগুলো একটু জটিলতার দিকে যাবে আস্তে আস্তে। তো এই পর্যন্ত যা পড়ালাম এগুলো তোমাদের পরিচিত জিনিস, এখান থেকে অনেকের একটু একটু কম পরিচিত হবে। তো এগুলো আমরা আগামী দিন থেকে আলোচনা করবো।